বাংলাদেশের রাজনীতিবিদরা কিসের জন্য রাজনীতি করে এবং আমাদের বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদরা আছে তাদের ইনকাম সোর্স খুঁজি। আমাদের বাংলাদেশের জনগণ যেমন জানতে চায় তেমন আমি যেমন জানতে চাই আপনি তেমন জানতে চান। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা যে রাজনীতি করে তাদের ইনকাম করার সোর্স কি? তারা রাজনীতি করার আগে কি করে? বড় ভাইয়ের দালালি করে। বড় ভাইয়ের দালালি করতে করতে একসময় বড় নেতা হয়ে যায়, কিন্তু এর ভিতরে তার কোনো ইনকাম সোর্স লাগে না। বড় রাজনীতিবিদ হওয়ার সাথে বিভিন্ন জায়গায় এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার হয়ে যায় তারা, কিন্তু তারপর তাদের কোনো ইনকাম সোর্স থাকে না। কিন্তু তারা নির্বাচন করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা জনগণের পিছনে খরচ করছে। এই টাকাগুলো কোথায় থেকে আসছে? আমাদের বাংলাদেশে এই সমস্ত রাজনীতিবিদরা এই সমস্ত টাকা যে জনগণের পিছনে খরচ করে, জনগণকে দেয় ভোটের আগে ভোট কেনার জন্য, যে এত হাজার কোটি টাকা মানুষকে দেয়, জনগণকে দেয়, এই টাকা তারা কোথায় থেকে পায় এবং কিভাবে এত টাকার মালিক হলো? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটি ব্যাংকের মালিকের নিয়ে কথা হচ্ছে। সেই ব্যাংকের মালিক হলো মির্জা আব্বাস, আমাদের বাংলাদেশের বিএনপির নেতা। সে কিভাবে এত হাজার কোটি টাকার মালিক হলো? আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা তেমন ভাবে জানতে চায় এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত রাজনীতিবিদরা আছে এবং যে সমস্ত ব্যাংক রাজনীতিবিদদের সাথে জড়িত, যে সমস্ত ব্যাংকগুলো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল না, সেই সমস্ত ব্যাংকগুলোকে একেবারে শেষ করে দিয়েছে। কিন্তু মির্জা আজমের ঢাকা ব্যাংকের কিছুই হলো না। আমাদের বাংলাদেশ হাসিনার আমলে কত শত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, কত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস তার কিছুই হলো না। তার যেমন কিছু হয় না, তার ব্যাংকেরও কিছু হয় নাই। অন্যদিকে আপনি ইসলামী ব্যাংক দেখেন, কতটা শক্তিশালী ব্যাংক ছিল, সমস্ত ব্যাংকগুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে দিয়েছে। ইসলামী ব্যাংক ছাড়াও আর যে সমস্ত ব্যাংক আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতো অথবা বিরোধী দলে যে সমস্ত ব্যাংক যুক্ত ছিল, পুরো দেশে লুটে পুটে একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের টাকা ইনকাম করার সোর্স কি। সেটা আমাদের বাংলাদেশ জনগণ যেমন জানতে চায়, আমি জানতে চাই এবং আমাদের বাংলাদেশ সমস্ত মানুষ জানতে চায় আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের ইনকাম সোর্স কি। আর আমাদের বাংলাদেশের ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস, সে এই সমস্ত টাকাগুলো কোথায় পেল, তার বাবা কি করতো এবং তার জন্মসূত্রে কত লাখ টাকার মালিক ছিল। একটু সার্চ দেন, বিভিন্ন জায়গায় যান, তাহলে আপনারা দেখতে পারবেন তারা দুর্নীতি অনেক ঘুষ বাণিজ্য করে সেই ব্যাংক তৈরি করেছে। আর এই ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাসের বাবা ছিল স্কুলের দফতরি এবং সাথে সাথে তার বাবা থাকতো সরকারি জায়গায়। আর মির্জা আব্বাস তেমন বড় বাপের কোনো শিক্ষা হতো না, মোটামুটি কেটে ইন্টার পাস করছে কিনা সেটাও নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু তার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো জায়গায় চাকরিও করতে পারবে না। এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য বিস্তারিত একটি ভিডিওতে কথা বলেছে, আপনারা দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। পিনাকি ভট্টাচার্যের আপনারা গিয়ে দেখতে পারেন তারা কিভাবে এত হাজার কোটি টাকার মালিক হলো। তার বাপে ছিল দিন আনো দিন খাইতো এবং সেই স্কুলে দফতরে ছিল। তারা এত হাজার কোটি টাকা মির্জা আব্বাস কোথায় থেকে পেল? আমাদের বাংলাদেশ যেমন জানতে চায়, আমাদের জনগণও জানতে চায়, আমরাও তেমন জানতে চাই। আর মির্জা আব্বাস যে এত হাজার কোটি টাকার বাংলাদেশে মালিক হয়েছে, সে রাজনীতি করার আগে সে কি করতো? গোলামি করতো, বিভিন্ন জায়গায় চাটুকারিতে করতো, কিন্তু সে রাজনীতি করার পরে এত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, বাংলাদেশের একটি ব্যাংকের মালিক হয়ে গেছে। হাসিনার আমলে সমস্ত ব্যাংকের উপর আক্রমণ হয়েছে, শুধু ঢাকা ব্যাংকের উপর আক্রমণ হয়নি। এছাড়া আমাদের বাংলাদেশ যত ব্যাংক ছিল সমস্ত বিরোধী দলীয় ব্যাংকের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, একেবারে নিষ্পৃহ করে দিয়ে বিভিন্ন ভাবে মালিকানা পর্যন্ত পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকা ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়নি। যে এত হাজার কোটি টাকার মালিক একটি ব্যাংক তৈরি করলো কিভাবে? চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় লুণ্ঠন করে, দেশের টাকা পাচার করে। এই কথা তো আমি বলি না, আমাদের বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক এবং বিজ্ঞজন এবং আমাদের বাংলাদেশে যাদেরকে বলা বুদ্ধিজীবী, এই সমস্ত বিভিন্ন মানুষরা বলছে যে এত নিম্ন পরিবার থেকে উঠে আসে, এত নিম্নবিত্ত মানুষ থেকে এত হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কিভাবে? এই বিষয় না মানুষ যখন ঘাটতে গিয়েছে তখনই মানুষ জানতে পেরেছে যে ওই জায়গায় চাঁদাবাজি করতো, মিরপুর থেকে বিভিন্ন জায়গায় সে চাঁদাবাজি করতো। চাঁদাবাজি করতে করতে একসময় নেতা হয়েছে বিএনপির, আর বিএনপির একসময় নেতা হয়ে যায়, একসময় বিএনপির নেতা থেকে একেবারে এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পরে তার টাকার বহর হয়ে গেছে, আর টাকার বহর হওয়ার পরে সে একটি ব্যাংক তৈরি করে ফেলেছে, আর সেই ব্যাংকটির নাম হলো ঢাকা ব্যাংক। আর এভাবে আমাদের বাংলাদেশ যত রাজনীতিবিদ আছে, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি এবং হলফ করে বলতে পারি, আমাদের বাংলাদেশ এভাবে যত রাজনীতিবিদ আছে, সমস্ত রাজনীতিবিদ রাজনীতি কোনো পদ পাওয়ার সাথে থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে? এভাবে মানুষকে লুণ্ঠন করে, মানুষের সাথে চাঁদাবাজি করে এবং বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হয়, এভাবে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। একজন দুইজন আমাদের বাংলাদেশ যে সমস্ত রাজনীতিবিদরা রাজনীতি করে, শুধু কয়েকজন বাদে সমস্ত রাজনীতিবিদ রাজনীতি করে মানুষকে লুটিপুটি খাওয়ার জন্য, মানুষকে শেষ করে দেওয়ার জন্য রাজনীতি করে। কোন রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে জনগণের জন্য রাজনীতি করে না, মানুষকে লুটিপুটি খাওয়ার জন্য, নিজেদের আখের গুজানোর জন্য তারা রাজনীতি করে। এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক মানুষ নির্বাচনের কথা বলে, আমাদের বাংলাদেশে বিশেষ করে বিএনপি নির্বাচনের কথা বলে এবং আমাদের বাংলাদেশে অর্থবলীনকালীন সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথা বলছে। তারা বলছে আমাদের বাংলাদেশের অর্থবলীনকালীন সরকার শক্তিশালী সরকার না, এবং এই যাবৎকালে দেখা গেছে যে সমস্ত সরকার নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশ ক্ষমতায় এসেছে তারাই সবচেয়ে দুর্বল সরকার হয়ে গেছে। এই যাবৎকালে আমাদের বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে দুইটা সরকার এসেছিল, একটা হলো আমাদের বাংলাদেশ জিয়াউর রহমান নির্বাচনের আগের মুহূর্তের কথা বলছি, সেই সরকার ছিল সব থেকে শক্তিশালী সরকার। এখন যে আমাদের বাংলাদেশ অর্থ
অন্তর্বর্তীকালীন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার হলো শক্তিশালী সরকার, এবং আমাদের বাংলাদেশে নির্বাচন করার মাধ্যমে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছে সেই সরকার হয়েছিল দুর্বল সরকার। এমন তার সরকারের আমলে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেননা কোনো ব্যক্তি যখন নির্বাচন করে, নির্বাচন করতে হাজার কোটি টাকা খরচ হয়, হাজার কোটি টাকা যে আসে কোথা থেকে আছে? বিভিন্ন ব্যবসায়ী, শিল্প এবং বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য যারা করে তারা তাদের কাছে কালো টাকা সাদা করার জন্য রাজনীতিবিদদেরকে তারা টাকা দেয়। আর যখন কালো টাকা সাদা করার জন্য রাজনীতিবিদদের টাকা দেয়, যখন তারা নির্বাচন করে ক্ষমতায় আসে, যার ফলে ওই ব্যবসায়ী এবং দুর্নীতিবাজের গোলাম হয়ে থাকে আর ওই সরকারটা দুর্বল হয়ে থাকে। এখন আমাদের বাংলাদেশ অর্থবলীনকালীন সরকার কোনো দুর্বলতা নেই, তারা দুর্নীতি করে না, অনিয়ম করে না, ঘুষ বাণিজ্য করে না। যেখানে দুর্নীতি থাকে সেখানে তাদের বিরুদ্ধে কথা বলে এবং যেভাবে শাস্তি দেওয়া দরকার সেভাবে কোনো শাস্তি হয়েছে। জনগণ বিভিন্ন মাধ্যমে একাল দিবালোচনে স্পষ্ট করে দিয়েছে এ যাবৎকালে আমাদের বাংলাদেশে শান্তির রমজান কাটাইছে, শান্তির রোজা কাটাইছে আমাদের বাংলাদেশের মানুষ। 2024 সালে আমাদের গণঅভ্যুত্থানের সরকার মাধ্যমে আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় 1971 সালের পরে এই 52 বছরে কোনোদিন আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে রোজা রমজান মাসে কাটাইতে পারেনি, স্বাধীনভাবে আমাদের বাংলাদেশের মানুষ জীবন যাপন করতে পারেনি। এটার মানে হলো সবকিছুর দাম হাই ছিল। 1 টাকার জিনিস ছিল 10 টাকা, 10 টাকার জিনিস ছিল 100 টাকা, এভাবে যত জিনিসের দেখবেন আপনি ততই আপনার আশ্চর্য হয়ে যাইতেন। রোজার মাসে আমাদের বাংলাদেশের সমস্ত দ্রব্য মূল্য থেকে একাল যা কিছু আছে সমস্ত জিনিসের দাম বাড়তি ছিল। এবছর আমাদের বাংলাদেশ রোজার মাসে অন্যরকম একটি বাংলাদেশ দেখছে। রোজার পরে দাম বাড়ছে কিন্তু রোজার মাসে আমাদের বাংলাদেশের সব জিনিসের দাম কম ছিল। আর যে সমস্ত রাজনীতিবিদদের দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্যের কথা বলছে এবং তারা জনগণের পক্ষের হয়ে কথা বলছে যে তারা নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আর সবসময় তারা দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য করছে। এবং যেই দল থাকা অবস্থায় আমাদের বাংলাদেশ টানা 3 বার আমাদের বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। যেই দল ক্ষমতা থাকা তারপরে তারা বলছে নির্বাচন চাই, জনগণ নাকি নির্বাচন চায়, কিন্তু আমাদের বাংলাদেশ জনগণ, সাধারণ মানুষ নির্বাচন চায় না, জনগণ নিয়ে তারা এখন পর্যন্ত ভাবছে না। কিন্তু আমাদের বাংলাদেশের একটি দল বারবার কিছুদিন পরপরই তারা বলছে আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই, কিন্তু আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ নির্বাচন চায়। আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ বলছে আমরা ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন আমরা তাকে ক্ষমতায় চাই। আর যখন আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের বাংলাদেশের জনগণ ক্ষমতায় রাখতে চাই এবং আমাদের বাংলাদেশ দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্য যেন না হয় এবং আমাদের বাংলাদেশ আবার পুনরায় যেন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন নয়, সেভাবে আমাদের বাংলাদেশের মানুষ যখন চাইছে, আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের বাংলাদেশের জনগণ সরকারে থাকতে বা ক্ষমতা থাকতে যখন বাধ্য করবে, তখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর থেকে বিদ্রোহ হতে পারে অথবা ভারতের গোয়েন্দা সংস্থা র বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করতে পারে। আর এর মধ্যে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা বাড়াইতে হবে। যদি নিরাপত্তা না বাড়ানো হয় তাহলে আমাদের বাংলাদেশের এ যাবৎকালে 2 জন প্রেসিডেন্ট ছিল জনপ্রিয় প্রেসিডেন্ট, এক হলো জিয়াউর রহমান আর এক হলো আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস। জিয়াউর রহমানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই দিন আর বেশি দূরে নয়, সেই ঘটনা আবার আমাদের বাংলাদেশে পুনরাবৃত্তি হতে পারে যে আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো এক সময় কোনো একদিন শুনতে পারবেন নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আর এই মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থারা আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে আসে, সেটা দিবালোচনে স্পষ্ট হয়ে গেছে। তাদের সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া তারা বিভিন্ন ভাবে তারা কথা বলছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। আর ভারতের গোয়েন্দা সংস্থারা যেভাবে জিয়াউর রহমান হত্যা করেছে, অতি শীঘ্রই এভাবে যদি আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে এবং ভারতের যদি স্বার্থ হাসিল না হয় তাহলে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে মারার জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান করবে। তাই আমাদেরই সতর্ক থাকতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি বাড়াতে হবে, তার নিরাপত্তা বাড়াতে হবে। কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশে এই ধরনের জনপ্রিয় শাসক, আমাদের বাংলাদেশ জনপ্রিয় প্রেসিডেন্ট, আমাদের জনকল্যাণ প্রেসিডেন্ট যারা সবসময় জনগণের কথা বলে, জনগণের কথা বলেই তারা কাঁদে, তাই তাদেরকে ক্ষমতায় রাখতে হলে আমাদেরই কথা বলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। এবং যারা নির্বাচন বলে তারাই কিন্তু দুর্নীতিতে আমাদের বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাইছে না, 1 বার আর 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার আমাদের বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাইছে। তাদের হাত থেকে নিজেকে যেমন সতর্ক থাকতে হবে অন্যকে সতর্ক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর কাদের আমলে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমি একটু আপনাদের সেটা দিয়ে দিই। তারা হলো যারা এখন নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলে ফেলছে, তারাই আমাদের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডক্টর ইউনূসের ব্যাপারে আমার সাথে সাথে আমি এই ভিডিওতে কথা বলছি আমাদের বাংলাদেশ সমস্ত রাজনীতিবাদ, দুর্নীতিবাদ, অনিয়ম, ঘুষ বাণিজ্যের সাথে তারা জড়িত এবং তারা রাজনীতি করে জনগণকে লুটে পুটে খাওয়ার জন্য। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের সাথেই থাকবেন।